আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা শুরু করবো এখন হচ্ছে সেলুলোজ থেকে। স্বেচ্ছার পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো। আচ্ছা, তোমাদের সমস্যা নাই মনে হয় নাকি? আমরা হলো স্টার্সের ধর্ম, এখান থেকে একটু দেখো। স্টার্সের ধর্ম বই বের করো, পৃষ্ঠা নম্বর হলো 113। 113 পৃষ্ঠা বের করো। স্বেচ্ছার এর ধর্ম দেখো। স্বেচ্ছার বা স্টার্স এটার ধর্ম। স্টার্স গন্ধহীন, বর্ণহীন। তোমরা জানো যে চাল গম আসলে ওইভাবে গন্ধ লাগে না, তাই না? এই জন্য যে ঠান্ডা লাগছে তো। আচ্ছা, জানলা এসি দিতে হলে শব্দ হয়। আচ্ছা, এসি দিতেও মানা, ফ্যান দিতেও মানা। আচ্ছা দেখো, তাহলে এরা হলো স্বাধীন সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। অনেক জানি অনেকগুলো হচ্ছে কার্বোহাইড্রেট সাদা হয়, যেমন গ্লুকোজ সাদা হয়, তাই না? চিনি সাদা হয়। এরপর বলছে সাধারণ তাপমাত্রা স্টার্চ পানি, ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল। আয়োডিন দ্রবণে, এটাও আসছে, আয়োডিন দ্রবণে স্টার্চ নীলবর্ণ ধারণ করে। তারপরে দেখো, মূলত এটা গুরুত্বপূর্ণ হলো 4 ছাড়া সকলে কম বেশি আসছে আর কি। তবে 4 নম্বরে একটা কথা আছে, উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে ডেস্টিন হলো ক্ষুদ্র পলিস্যাকারাইড। এখানে হলো থাকে হলো 3 থেকে 20টি গ্লুকোজ অণু, এটাকে বলে ডেস্টিন। ডেস্টিনের সরল বাংলা অর্থ আসলে ঘন বা 18। এটা হলো 3 থেকে 20টি গ্লুকোজ অণু থাকে বা আলফা-ডি গ্লুকোজ অণু থাকে। ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হয় না। ফেলিং তো একজন বৈজ্ঞানিকের নাম। ফেলিং হচ্ছে ভন ফেলিং। তিনি 1849 সালে এটা আবিষ্কার করেন। এরপরে দেখো পরীক্ষা, আয়োডিন দ্রবণ স্টার্চ নীলবর্ণ ধারণ করে, শুধু এটুকু লাগবে। এরপরে দেখো সেলুলোজ ব্যবহার আসে না। সেলুলোজে দেখো যে একই, খালি পার্থক্য কি? সেলুলোজের সরল বাংলা অর্থ কি হতে পারে? আঁশ বা তন্তু, তাই না? সেলুলোজ, আঁশ বা তন্তু সেলুলোজ। এই সেলুলোজ গঠিত হয় হচ্ছে অসংখ্য বিটা ডি গ্লুকোজ দিয়ে, তাই না? অসংখ্য বিটা ডি গ্লুকোজ দিয়ে, মানে অনেকগুলো বিটা ডি গ্লুকোজ যখন একসাথে একীভূত হবে তখন এটা হয়ে যাবে সেলুলোজ। তাহলে অসংখ্য বিটা ডি গ্লুকোজ। আগে ছিল স্টার্চ বা স্বেচ্ছা, কি ছিল? ওটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ ছিল, তাই না? আর এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। শুধু বিটা ডি গ্লুকোজ দিয়ে সেলুলোজ গঠিত। তো বিটা ডি গ্লুকোজ হওয়ার কারণে কি হয় যে আমরা জানি, অন্তত তোমরা আঁকতে পারো জানি, তারপর আঁকলে ভালো, কারণ এটা পরীক্ষায় আসে তো, তাই প্র্যাকটিসটা হয়ে যাবে। এক লাইনে করলেও হবে, আমি 2 লাইনে দেখাচ্ছি। যে এই যে 1 নম্বরে ওই করে থাকে, বাদ বাকি তো জানোই প্রায় সেম, তাই না? এখানে ওইস, এখানে CH2 ওইস, পুরোগুলো কমপ্লিট করছি না, তোমরা জানো এটা। এখানে আরেকটা বিটা ডি গ্লুকোজ, এখানে ওইস করে এটা করতে হবে। এটা হলো ওইস নিচে। এরপরে আরেকটা বিটা ডি গ্লুকোজ, এই হলো বিটা ডি গ্লুকোজ। তারপরে দেখো এটা ওইস করে 4 নম্বরে ওইস নিচে। আমি পুরো ইয়ে করলাম না আর কি, মানে পুরো লিখলাম না, তোমরা তো জানো কোথায় কোনটা হবে, তাই না?
তাহলে খালি নাম্বারিংটা দেখো কত নম্বর কার্বন যুক্ত হয় স্টার্সের ক্ষেত্রে। এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এই 5 আর এই হলো 6। একইভাবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, উপরে তো 6, উপরে হলো 6। এখানেও তাই, এটা 1 নম্বর, 2, 3, 4, 5 আর উপরে হলো 6। তিনটা এরকম তোমরা বিটা ডিগ্লুকোজ রাখবা। তোমরা জানো 1 নম্বরে ওইস উপরে থাকলে সেটা বিটা ডিগ্লুকোজ। 1 নম্বরে যদি ওইস গ্রুপ উপরে থাকে তাহলে সেটা বিটা ডিগ্লুকোজ, তাই কি না? এটা কিন্তু মনে রাখতেই হবে, তাই না? আর আলফা ডিগ্লুকোজ হলে কি হবে? 1 নম্বরে ওইস নিচে থাকবে। হ্যাঁ, 1 নম্বরে ওইস কি থাকবে? নিচে থাকবে, তাই না? এটা মাথায় রাখতে হবে সব সময়। হ্যাঁ, আর এর আগে তোমাদের বলছিলাম সেলুলোজের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, সেলুলোজ মানে কি? সেলো মানে ছেলে, ছেলে মানে বেটা, বেটা মানে বিটা, তার মানে সেলুলোজ হলো বিটা ডিগ্লুকোজ, মনে রাখার জন্য। সেলু মানে ছেলে, ছেলে মানে বেটা, বেটা মানে বিটা, বিটা ডিগ্লুকোজ দিয়ে। সব ছেলেরাই বিটা ডিগ্লুকোজ দিয়ে, মনে রাখো এটা, সব ছেলেরাই বিটা ডিগ্লুকোজ দিয়ে, তাই না? ঠিক আছে, তাহলে হচ্ছে বিটা ডিগ্লুকোজের নিয়ম হলো 1 নম্বরে ওই উপরে থাকে, সব সময় 1 নম্বরে ওই উপরে থাকবে, এটা হলো বিটা ডিগ্লুকোজের নিয়ম। এখন দেখো যুক্ত হয় সেলুলোজের ক্ষেত্রে, বলছে একের সাথে 4 যুক্ত হবে, একের সাথে 4, একের সাথে 4, এইভাবে একের সাথে 4 যদি যুক্ত হয় তাহলে এখানে ওইস আছে, এখানে ওইস আছে। তাহলে আমরা তো জানি ওইস আর ওইস, এই ওইস আর এই ওইস যদি যুক্ত হয় তাহলে পানি তৈরি হবে, তাই কি না? তাহলে এইটুকু দিয়ে পানি তৈরি হলো। তাহলে পানি তৈরি হয়ে গেলে থাকলো কি? শুধু অক্সিজেন। তাহলে এটা তাই, এইটাতে পানি তৈরি করে শুধু থাকলো অক্সিজেন। সেই অক্সিজেনই কিন্তু আমরা এইভাবে করে দেখাই, তাই না? এটা কিন্তু কেটে দিতে হবে, এটা ভ্যানিশ, এটা নাই। একইভাবে এখানেও তাই, ওইস আর ওইস একসাথে একীভূত হলে এখানে একটা অক্সিজেন তৈরি হয়, এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল, ঠিক কি না? হ্যাঁ বলো, কি কি জানা নাম হচ্ছে বলো, অক্সিজেন আছে অবশ্যই। আচ্ছা, এখন এটা একটু বলে দিই তোমাদের যে এই জিনিসটা ডিজাইন করে দিয়ে আছে। ডিজাইন মানে কি? ডিজাইন মানে এরকম ডিজাইন করা। এই ডিজাইন না করলেও ডিজাইন বলতে এরকম, ধরো এখানে একটা কার্বন, তো এখানে একটা কার্বন, তাহলে এই যে এরকম ডিজাইন করে দেওয়া আছে, দেখো ডিজাইন, ডিজাইন বুঝছো? এই যে ডিজাইন, এই ডিজাইন না করলে কোনো সমস্যা নাই। এখানে যে ডিজাইন করা আছে না, ওর মধ্যে ওই ডিজাইন করতে হবে এরকম কোনো এ নাই, নিয়ম নাই। ওটা ডিজাইন করা আছে, দেখো ডিজাইন করা আছে না, এই যে ডিজাইন আছে, ডিজাইন করা, এই দেখো ডিজাইন করা আছে, ডিজাইন করা আছে। ওই ডিজাইন করতে হবে না, ডিজাইন করার দরকার নাই, ডাইরেক্ট করবা। হ্যাঁ, যদি বলে বিশ্লেষণ করে দেখা তাহলে 2 লাইনে। আচ্ছা, এখন দেখো আগের মতোই যে 3টা বিটা ডিগ্লুকোজ দিয়ে তো আর সেলুলোজ হয় না, অসংখ্য বিটা ডিগ্লুকোজ, তাই না? তাহলে অসংখ্য বিটা ডিগ্লুকোজের অবশ্যই একটাকে অক্সিজেন বাইরে রাখবা, একটা ভিতরে, তাই না? যদি এটা তুমি বাইরে রাখো তাহলে ওটা ভিতরে রাখবা, এইখানে একটা এন দিতে হবে। তাহলে কি বোঝায় যে একটা বিটা ডিগ্লুকোজ প্রথমে আছে আর একটা বিটা ডিগ্লুকোজ লাস্টে আছে, মাঝে অসংখ্য বিটা ডিগ্লুকোজ, মাঝে অসংখ্য বিটা ডিগ্লুকোজ। এইভাবেও দেখাতে পারো। আবার এইভাবে না দেখিয়ে তুমি এইসব ব্র্যাকেট না দিয়ে তুমি ফটোফটো দিয়ে ইত্যাদি লেখো, তাও হবে, ইত্যাদি লেখো তাও হবে, মানে অসংখ্য এইভাবে আছে। তখন আবার ব্র্যাকেট ক্লোজ করা যাবে না, তখন ব্র্যাকেট ক্লোজ করা যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। হ্যাঁ, ব্র্যাকেট যদি না দাও তাহলেই তুমি এখানে ফটোফটো দিয়ে লিখবা যে ইত্যাদি, মানে এরকম অসংখ্য বিটা ডিগ্লুকোজ আছে, এটা বোঝানোর জন্য ইত্যাদি দিতে হবে, ব্র্যাকেট না দিলে। আর ব্র্যাকেট দিলে তো ইত্যাদি দিবাই না, তুমি তো এখানে বলে দিচ্ছ অসংখ্য, বুঝলি? আচ্ছা, তো সেলুলোজের এই ছবিটা বুঝতে পেরেছো কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? বলো, কারো কোনো কোশ্চেন আছে এটুকুর মধ্যে? বাইরে আলো বাতাস
এসি নাই তো, এসি নাই তা না, এসি আছে কিন্তু এসি দিনই আমরা। আচ্ছা বলো, এই ছবিটা তো বোঝা গেল, এখন আমরা একটু ভিতরের বর্ণনা দেখি। ভিতরে কি কি বলা হচ্ছে দেখো। যে প্রথম কথা হলো দ্বিতীয় নবলার অসংখ্য সেলুলোজের ক্ষেত্রে এইটাও হ্যাঁ। ও কারো কোনো সমস্যা থাকলে ক্লিয়ার হয়ে নাও আগে। বুঝতে ক্লিয়ার? হ্যাঁ, সমস্যা থাকলে ক্লিয়ার হয়ে যেতে হবে, ঠিক আছে? আর তোমাদের কিন্তু বারবার বলি যে একটা কথা মাথায় রাখতে হবে যে ডাক্তারের কাছে রোগীকে সবকিছু বলতে হয়, তাই না? পড়ার সময় যে পড়াচ্ছে তাকেও সবকিছু বলতে হবে। অর্থাৎ সবকিছু বলতে হবে মানে অসুখের কথা বলছি না, পড়ার কথা, কোথায় তোমার কি সমস্যা এটা বলতে হবে, তাই কি না? অবশ্য তোমরা হচ্ছে যদি কোনো অসুখ সমস্যা করো তাহলে আমার সাথে আলোচনা করতে পারো, কারণ আমার তো প্রচুর স্টুডেন্ট ডাক্তার আছে। না তোমার হাতে এরকম হচ্ছে না, হ্যাঁ চুল পড়তেছে। আচ্ছা তাহলে যে তোমার হচ্ছে যে যার যেটা সমস্যা তখন আমি সেই বিশেষজ্ঞ ডাক্তার আমার যে স্টুডেন্ট আছে তার সাথে আলাপ করবো, করে তারপরে বলবো। চোখের জল আচ্ছা, চোখ বিশেষজ্ঞ আমার কোনো স্টুডেন্ট যদিও নাই, তবে অন্যান্য বিশেষজ্ঞ যারা আছে এদেরকে বলবো, ওরা বলে দেবে নাকি হবে। আচ্ছা তবে হচ্ছে কিছু কিছু রোগের ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যালোপ্যাথিকের দিকে কিছু কিছু রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ভালো লাগে। জি স্যার, তো ওই জন্য কিছুদিন ট্রাই করা যেতে পারে হোমিওপ্যাথিক, কারণ এর সাইড ইফেক্ট ওরকম নাই। চুল পড়ার, আচ্ছা ঠিক আছে, চুল পড়ার আমি দেখবো না। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে আসি যে তোমরা যা যা বললাম সবগুলো আমার স্টুডেন্টদের সাথে আলাপ করব, কি ওষুধ লাগবে সেটা যখন লিখে দিবে তখন তোমাদেরকে বলবো, ঠিক আছে? আচ্ছা তবে কিছু জায়গাতে একটু সমস্যা আছে, মানে কিছু জায়গায় হলো ডাক্তার তো আবার দেখতে চাইবে, মানে যেমন ধরো হাতে কোনো ওরা না দেখে ওষুধ দেওয়া, এটা আমার একটু জটিলতা আছে। কিন্তু কিছু কিছু রোগ থাকে যেটা না দেখেই পারা যায়, মানে না দেখেই বলে যায় এরকম। তো তবে হচ্ছে যে তুমিও অপারেশন করার আগে ও বাবা, ও আচ্ছা আচ্ছা, তো অপারেশন করার আগে প্রথমে হোমিওপ্যাথিক ট্রাই করে দেখতে পারো, যে কারণ অনেক সময় হোমিওপ্যাথিকে ভালো কাজ করে। মানে ওই যে বলে না যার নাই কোনো গতি সে খাই হোমিওপ্যাথি, একটা কথা আছে। যেমন নাকের পলিপাস অপারেশন করার আগে হোমিওপ্যাথি খেয়ে অনেকের ভালো হয়ে যায়। তো এরকম কিছু ট্রাই করা যেতে পারে। যে ওই পাঠানোর একটা ডাক্তার আছে, তো ওই ডাক্তারটা হচ্ছে যে তোমার কম কথা, মানে কথা বেশি আর কি শুনে না, হ্যাঁ মানে রুগী বেশি একটা লক্ষণ বলার আগে মানে সমস্যা বলার আগে ওষুধ দিয়ে দেবে, মানে এরকম আর কি। তো ডাক্তারটা না আবার ভালো হয়, হ্যাঁ যে তো দেখেই বুঝে। তো আমি একদিনকে দেখছিলাম আমার মা কিন্তু ওনার কাছে ওষুধ খায়, মাকে হচ্ছে যে মা কিন্তু এখন অ্যালোপ্যাথিক ওষুধ খায় না, এখন হোমিওপ্যাথি খেয়ে ব্যথা ট্যাথার ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে। তো ওই যে ব্যথা ট্যাথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা এখন আর নাই আর কি। তো ওই ওনার কাছে ওষুধ খেয়ে কিন্তু নাই। তো একবার দেখছিলাম একটা মহিলা রুগী, মানে বেশ হাসি, এটা শোনো তোমাদের হাসি লাগবে, যে একটা মহিলা রুগী দিছে ডাক্তারের কাছে, আমি ছিলাম আমার মাকে নিয়ে। এখন হচ্ছে যে ওই মহিলা রুগীটা বলছে আমার নাকে পলিপাস আরো অন্যান্য অনেক সমস্যার কথা বলছে। তো ওর আগেই মনে করো ওষুধ দেওয়া হয়ে গেছে, দিয়ে হাতে ধরা দিয়ে বলছে দুইটা করে বলি দিনে দিন। তো ওই মহিলাটা খেপে গেছে, ডাক্তার বলছে যে আপনি তো আমার সব কথা শুনলেন না, আমি তো বলেই যাচ্ছি এখন, আর তার মাঝে আপনি আমাকে ওষুধ দিয়ে দিলেন, আমার সব কথা তো শুনলেন না, রাগ হয়ে গেছে। এবার ওই মাহমুদ ডাক্তার উল্টা রোগীর উপর রাগ করে বলছে যে আপনি কি বলবেন, আপনি যা বলবেন তা যদি আমি বলতে শুরু করি 3 দিন লাগবে। এইগুলো
আমি তখন শুনে তো অবাক, কি ব্যাপার, মানে রোগী জানে না কি বলবে, ডাক্তার বলে দেবে তার মনের কথা, 3 দিন লাগবে বলতে। এখন আমি এটা শুনে আমি আবার ডাক্তারকে পাল্টা প্রশ্ন করছি, আমি বলছি যে আমি তো শুনেছি যে হোমিওপ্যাথিকে লক্ষণ ভেদে চিকিৎসা, তো আপনি তো লক্ষণ রকম কিছু জিজ্ঞাসা করলেন না। যেই এটা বলছি আর উনি আমার উপরেই খেপে গেছে, খেপে যায় বলছে এসব কথা আমাকে বলে লাভ নাই, একটা রুগী আছে হা বললে বুঝে ফেলি ওর কি লক্ষণ আছে না। একটা রুগী আসে মুখ হা বললেই বুঝে ফেলে যে ওর কি লক্ষণ আছে না আছে, মানে বলার দরকার নেই। ওই জন্য তোমাদের সমস্যা হলে যাই খেলে হা করতে হবে। হ্যাঁ, তোমার তো মনে করো যে চুলের সমস্যা, যাবা যা হা করবা, বলছে তাই হা করলে বুঝে যায় কি লক্ষণ আছে না, বুঝছো, এরকম আর কি। তো কিছু ডাক্তার থাকে একটু শুনে কোন কথা শুনে আর কি এরকম, তো ওই আর কি না শুনে ওষুধ ভালোই কাজ করে, বুঝছো। ওই যে বাটার মোড় আছে না, মাহবুব ডাক্তার বাটার মোড়ের ওখানে একটাই হোমিওপ্যাথিক দোকান আছে, ওখানে যাবা যে আর কি তোমার, মানে কেন আমি বলছি যে কারণ আমার মায়ের হচ্ছে 2 বছর অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিল কোমরে ব্যথা পায়ে ব্যথা, কিন্তু কোনো কাজ করে না। হ্যাঁ, ওনার ওষুধ খাওয়ার পর থেকে আল্লাহর রহমতে এখন একটু ব্যথা আছে, এবং কোনো গ্যাসের ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হচ্ছে। এই জন্য মনে হচ্ছে যে কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে হোমিওপ্যাথিকে ভালো ওষুধ আছে। আর আমাদের দেশে তো যেমন জার্মানি, ইটালি এরা কিন্তু অনেক ভালো চিকিৎসায়, আমেরিকা, আমাদের দেশ তো উন্নত, আমাদের দেশ চিকিৎসায় ভালো, তবে অত উন্নত মানের না, মানে না আর কি, মানে ওদের অনেক ওষুধ আছে যা বিদেশে বিক্রি করে না, বুঝছো, ওরা নিজেরা তৈরি করে কিন্তু ওটা আমাদের কাছে বিক্রি করে না, চাই যে আমরা ওখানে যাই চিকিৎসা করি এই কারণে। তো এই জন্য দেখা যায় যে ওই এই কারণে আমাদের অ্যালোপ্যাথিক ব্যবস্থাপনাতে যে খুব ভালো চিকিৎসা হয় এটা অনেক সময় হয় না। তো এই জন্য দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে মানে যেগুলো ধরো তুমি মরবা না আবার বাঁচবাও না, এরকম রোগ আর কি, যেমন চুল উঠা, এটা তুমি মরবাও না আবার বাঁচবাও না, এরকম একটা অবস্থা। তো এটা হোমিওপ্যাথি খাওয়া যেতে পারে। তারপরে ধরো যে চোখের কথা অপারেশন করতে হবে, তার আগে 1 মাস 2 মাস করতে হবে। হ্যাঁ, পানির কারণেও চুল উঠে আর কি। আচ্ছা, না ওই যে আরেকটা রোগীকে দেখছিলাম এরকম বলছে যে রোগী মনে করো যে বলছে যে আমি আপনাকে কতগুলো সমস্যার কথা বললাম আর আপনি আমাকে মাত্র একটা ওষুধ দিলেন, তো মানে মন খারাপ, একটা ওষুধ হয়েছে। এখন ডাক্তার বলছে শোনেন, আমি আপনাকে যে ওষুধ দিয়েছি না, আপনার যদি গরু হারায় যায় এই ওষুধ খেলে আপনার গরু খুঁজে পাবেন। গরু হারা যায় এই ওষুধ খাওয়ার পরে আপনি গরু খুঁজে পাবেন, এমন ওষুধ এরকম আর কি। তো এই জন্য একটু হাসিও লাগে, মানে অতটা গম্ভীর ধরনের, বেশি কথা বলে না। তুমি যাবা কোনো কথাবার্তা বলা ছাড়াই তুমি যা বললা জিজ্ঞাসা অতটা করবে। তবে এখন অনেক সময় আবার হচ্ছে দেখি যে একদিন একটা রোগীকে কিন্তু যে করলো, অনেক কিছু বলছে, রিপোর্ট দেখালো, মানে ইন্ডিয়ার দিকে দেখায় নিয়ে আসতে ভালো হয়নি এরকম আর, মানে তার মানে তো একটু সিরিয়াস। তো দেখলো, দেখে এবার বলছে যে আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে যে কালকে আসেন। তো বলছে যে তখন বলছে যে কালকে আসবো, আজকেই দেন। জানি এটা চিন্তা ভাবনার বিষয় আছে, আজকে আমি ওষুধ দিতে পারবো না, আপনি কালকে আসেন। তার মানে না, ওই এখন ওইটা মনে হয় ভাবলে কি ওষুধ দিবে ওর মাথায় আসছে না। কিরাই দিল না ওষুধ, মানে সঠিক ওষুধ ছাড়া দিবে না, চিন্তা ভাবনা তো দেখে দিয়ে ওষুধ দিল না, কালকে আসে। ওর হচ্ছে হার্টের ভালভের সমস্যা, অপারেশন করার পরও ঠিক হয়নি, তারপর আরো অনেক মানে অনেকগুলো রোগের কথা বলছে। ওই রিপোর্টই মনে করো এতগুলো রিপোর্ট, এত বড় মানে হার্টের পানি জমছে, লাংসে পানি জমছে, ভালভের অপারেশন করার পরও ঠিক হয়নি। হ্যাঁ, এখন চিন্তা করছে যে সব ডাক্তার ফেল করলো, এখন হোমিওপ্যাথি করে বলে না যার নাই কোনো গতি সে গায়ে হোমিওপ্যাথি ওই জায়গায় গেছি, কি করবে আর।
আচ্ছা, তাহলে এখানে দেখো বেশ কিছু এমসিকিউ আছে। যে এমসিকিউর মধ্যে দেখো আছে তুলায় সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট, এগুলো আর কি এমসিকিউর জন্য। তুলায় সেলুলোজের পরিমাণ 94%, লিনেনে 90%, তুলার মধ্যে আরেক ধরনের উদ্ভিদ, তন্তু কোষে 90% এবং কাঠে 60%। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে, বোর্ড পরীক্ষায় আসছে, অ্যাডমিশন আসছে। কাঠে 60%, তৃণলতায় 30 থেকে 40%। এগুলো এমসিকিউর জন্য করতে হবে। আর জৈব বস্তু সমৃদ্ধ মাটিতে 40 থেকে 70%। জৈব বলতে যে সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে যে উদ্ভিদ প্রাণী মারা ফেলে গেছে, মাটির মধ্যে আছে, এরকম ধরনের হলে এটা জৈব বস্তু সমৃদ্ধ। তারপরে সেলুলোজ কে আবিষ্কার করেন এটা মনে রাখবা, পাভেন মনে রাখলে হবে, এটুকু পর্যন্ত। এরপরে দেখো সেলুলোজের ব্যবহার, এই ব্যবহারটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসে। হ্যাঁ, তো এখানে আছে 9টা, অন্তত 7টা, যেগুলো 7টা দিলেই যথেষ্ট। তো এখানে যেগুলো তোমাদের সমস্যা হবে আমি সেগুলো আলোচনা করি। হ্যাঁ, যেগুলো সমস্যা না সেগুলো আলোচনা করছি না। যেমন হলো যে দেখো 4 নম্বরে যেমন আছে, এটি অ্যাসিটেড ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়, মানে যে ছবি উঠানো হয় যেটাতে, সেটার কথা হচ্ছে। তারপরে ফিল্টার পেপার, টিস্যু পেপার, ফটোগ্রাফিক ফিল্ম প্যাকেজিং এর দ্রব্যসমূহ সেলুলোজ দিয়ে তৈরি। এরপরে দেখো আরেকটা আছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, 8 নম্বরে, 7 নম্বর, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়। থিন লেয়ার মানে কি? পাতলা স্তর। থিন লেয়ার মানে হলো পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিটা কি দেখো, এটা কেমিস্ট্রিতে আছে, ফার্স্ট পার্টে না সেকেন্ড পার্টে? ফার্স্ট পার্টে জানো এটা, তাই না? সেকেন্ড পার্টে 3 নম্বর আছে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে এক একটা বই পড়ে, মানে যেগুলো সেকেন্ড পার্ট পড়ে, কেউ ফার্স্ট পার্ট পড়ে, আচ্ছা, মানে দেখো এখানে একটা মনে করো থিন লেয়ার, পাতলা স্তর, যে একটা সেলুলোজ একটা জিনিস। তো এখন দেখা যায় এখানে বিভিন্ন বর্ণ কণিকা যুক্ত জিনিস আছে, উপাদান আছে। এর মধ্যে ক্রোমাটোগ্রাফি মানে ক্রম মানে রং, তো তাই না? আর গ্রাফি মানে দেখা, রং দেখা। তো এর মধ্যে থেকে বিভিন্ন এটা আকর্ষণ করে এরকম আর কি। এখানে বিভিন্ন বর্ণগুলো এখানে এসে জমা হয় এরকম। তো এটা করতেও ব্যবহার হয় সেলুলোজ, তাই বলছে। মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন, এটাও কিন্তু ক্ষয়ের জন্য আসে। হ্যাঁ, মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন? সহজ কথায় বললে তো তোমরা এইটুকু বললেই যথেষ্ট যে মানুষের হচ্ছে সেলুলোজ এনজাইম নাই, তাই না? তো একটু বড় করে লিখতে হবে, মানুষের সেলুলোজ এনজাইম নাই, আর না থাকার কারণে তো সেলুলোজ হজম হয় না। এখন বলো তো পশু পাখিদের সেলুলোজ এনজাইম আছে, আমাদের নাই। পশু পাখিদের কেন আছে, আমাদের নাই কেন? এর কারণ, হ্যাঁ, ওরা ময়লা আবর্জনা খায়, মানে ওরা হচ্ছে যখন খায় তখন তো প্রচুর ব্যাকটেরিয়া খেয়ে ফেলে। হ্যাঁ, এবং ব্যাকটেরিয়া খেয়ে ফেলার কারণে ব্যাকটেরিয়া কর্তৃক নিঃসৃত এনজাইমগুলো কিন্তু সেলুলোজ জাতীয় হয় বেশি। হ্যাঁ, তো ওই কারণে ওরা দেখবা যে ধোয়া জিনিস খুব একটা পছন্দ করে না। তুমি একটা ছাগলকে যদি কাঁঠালের পাতা ধুয়ে দেওয়া খাবে না। হ্যাঁ, তো এই কারণে ওদের মুখ, একটা গরু কি কখনো দাঁত ব্রাশ করে? দাঁত ব্রাশ করে না। একটা ছাগলও দাঁত ব্রাশ করে না। এই যে দাঁত ব্রাশ করে না, এতে ওদের দাঁতে সবসময় ব্যাকটেরিয়া লেগে থাকে, এবং যখন খায় ওরকম মনে করে ব্যাকটেরিয়া সহকারে খায় ফেলে, তখন ওখান থেকে নিঃসৃত এনজাইম দিয়ে ওই খাবারগুলো হজম হয়। আমরা তো তা করি না, আমরা হচ্ছে সবসময় দাঁত ব্রাশ করি, তাই কি না? তো একই ব্যাপার, মুরগিরাও দাঁত ব্রাশ করে না, মুরগিদের অবশ্য দাঁত নাই, তাই না? তো যত পশু পাখি আছে কেউই তো ধুয়ে খায় না, এই জন্য তাদের ময়লা আবর্জনা করার জন্য ব্যাকটেরিয়া ঢুকে যায়। ওই ব্যাকটেরিয়া কেমন হচ্ছে, তুমি যদি সত্যি পরীক্ষা করার জন্য একটা গরুকে তুমি যদি প্রতিদিন দাঁত ব্রাশ করাই দাও, মানে বড় কোনো ব্রাশ দিয়ে মনে করো দাঁত ব্রাশ করবা প্রতিদিন, হ্যাঁ, তারপরে ধুয়ে দেবা, আর তারপরে ধুয়ে দিয়ে খাবার দেবা, দেখবা গরু ডায়রিয়া হবে।
একবার পরীক্ষা করে দেখতে পারো, কারণ এখন তুমি ওর মুখটা পরিষ্কার করে দিবা, যদি মারা যায় পরে মারা গেলে তো লস করছে, কিন্তু পরীক্ষা করার জন্য না। আচ্ছা গরুর দাম বেশি, তাহলে ছাগল পে করো, ছাগল পে মানুষের দাম আরো বেশি, ছাগলের আরো দাম, তাও 5-এর উপরে স্যার। তাহলে মোট কিছু হবে না, 18 লাগবে 5-এর দাঁতে উঠে দিবেন 5,000 টাকা হ্যাঁ হ্যাঁ, মানে ইয়ে করতে পারো, ডাইরেক্ট আমার সাথে সাথে কেটে 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 ঠিক না, আমার ডায়রিয়া তখন তখন ছাগলের বলে যে তোদের ডায়রিয়া হলো তোদের কি কেটে খেয়ে ফেলে না, আর আমার ডায়রিয়া হলো আর কেটে ফেলে, তাই না, এরকম মনে করবে। তাহলে সেলুলোজ হজম হওয়ার ক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখবা, আমাদের ক্ষেত্রে আলফা ডি গ্লুকোজ, এবং সত্যি বলতে কি যে আমাদের এটা সরলভাবে থাকে, তাই না, একবারে স্টেট থাকে, ধরো কার্বনের সাথে কার্বন, এই জায়গাটাতে অক্সিজেন থাকে, স্টেট থাকে, এটা ভাঙা যত সহজ, আর যেটা তির্যকভাবে থাকে ওইটা ভাঙতে পারাটা কঠিন হয়, এটা তির্যকভাবে বিটা তির্যকভাবে থাকে। তো এই জন্য এনজাইমগুলো এই সোজা সুজি যেটা সেটা সহজে ভাঙতে পারে, কিন্তু তির্যকভাবে ব্যাকা হয়ে, যেমন ওই যে কাটা আছে না, বোরের কাটা, বোরের কাটা কিন্তু একটু ঢোকার পরে বের করা কষ্ট হয়, কারণ কোন দিক দিয়ে বেঁকে আছে তুমি তো বুঝছো না, জোরে টান দিবা মাংস উঠে চলে আসবে, অনেক প্রসেসিং করে বের করতে হয় বোরের কাটা যেগুলো ব্যাকা, তাই না, যেমন বড়শি যদি ঢুকে যায় তুমি ওটা বের করতে গেলে অবস্থা খারাপ, তাই না, এরকম। তো এটা ব্যাকা, তো এটা সহজে ভাঙা যায় না, সাধারণ এনজাইম এগুলো ভাঙতে পারে না, শক্তিশালী ব্যাকটেরিয়া কর্তৃক নিশ্চিত এনজাইম দিয়ে সেগুলো ভাঙে আর কি। হ্যাঁ, তো এগুলো লিখতে পারো যে আমাদের হলো বিটা ডি গ্লুকোজ ভাঙার এনজাইম নাই, সেলুলোজ নাই। আবার এটাও লিখতে পারো যে সেলুলোজের ক্ষেত্রে তির্যকভাবে বন্ধনটা থাকে, আর এই তির্যক বন্ধনগুলো আমাদের এনজাইম ভাঙতে পারে না। আর আলফা ডি গ্লুকোজ যে স্টার্চ, এটা সরলভাবে থাকে, তো এটা সহজেই ভাঙতে পারে। এই পার্থক্যের মধ্যে 1, 2 আর হচ্ছে 5। এবার দেখো গ্লাইকোজেন, গ্লাইকোজেনটাও তো আলফা ডি গ্লুকোজ। গ্লাইকোজেন আসলে দানাদার শর্করা, গ্লাইকোজেন হলো এক ধরনের সেলুলোজের কাজ, সেলুলোজের ব্যবহার, কাজ তো লাগে না, আসে না, সেলুলোজের ব্যবহারটা আসে। হ্যাঁ, তাহলে এখন দেখো গ্লাইকোজেনের ক্ষেত্রে, গ্লাইকোজেনও পরীক্ষায় সৃজনশীল হিসেবে আসে না, তবে আসলেও খুবই সোজা। গ্লাইকোজেন তো আলফা ডি গ্লুকোজ, গ্লাইকোজেন তো আলফা ডি গ্লুকোজ, তাই না, তাহলে গ্লাইকোজেন যেহেতু আলফা ডি গ্লুকোজ, তাহলে স্টার্চের মতোই হয়। তাহলে আলফা ডি গ্লুকোজের 1 চার, স্টার্চে যেমন আলফা ডি গ্লুকোজের 1 চার ছিল না, এখানে হলো একই 1 চার তে গঠিত, মাঝে মধ্যে আগের মতোই ওই যে অ্যামাইলো পেপটিডে যেমন 6 এর সাথে 1 যুক্ত হয়, এখানে এরকম মাঝে মধ্যে 6 এর সাথে 1 যুক্ত হয়, সেম আর কি। তো এটা পরীক্ষা আসে না, আসলে ওই স্টার্চের মতোই ছবি আঁকলেই যথেষ্ট, মানে এটা তো হ্যাঁ এমসিকিউর জন্য দেখা দিচ্ছে। দেখো যে 2 নম্বর লাইন থেকে, যে এটি প্রাণী দেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও সায়ানোব্যাকটেরিয়া এবং কতিপয় ছত্রাকের সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে। তারপরে দেখো যে গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো আলফা ডি গ্লুকোজ, ওই যে বললাম অ্যামাইলো পেকটিনের মতো এর অণু শৃঙ্খল ও শাখাকৃত, এই যে আলফা 1-6 লিঙ্কেজের মাধ্যমে সৃষ্ট, প্রতি শাখায় 10 থেকে 20টি গ্লুকোজ অণু থাকে, এগুলো সবই এমসিকিউ। হাইড্রোলাইসিস শেষে গ্লাইকোজেনতে কেবল আলফা ডি গ্লুকোজ অণু পাওয়া যায়, এর হচ্ছে হ্যাঁ পুরোটাই। প্রাণীদের যকৃৎ, লিভার ও মাংসপেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে, যা প্রয়োজনে গ্লুকোজে পরিণত হয়। তোমরা তো জানো আমরা যে খাবারগুলো খাই না, এই খাবারগুলো হলো জমা রাখি কিভাবে, গ্লাইকোজেন আকারে, তাই না। কেন গ্লাইকোজেন আকারে জমা রাখতে হবে, কারণ গ্লুকোজ আকারে জমা রাখলে কোষ তো জমা রাখতে পারবে না, গ্লুকোজ কি হয় পানিতে দ্রবীভূত হয়ে যায় না, দ্রবণ তৈরি করে ফেলবে, তাহলে তো এক কোষ থেকে আরেক কোষে চলে যাবে। তাই গ্লুকোজ যখন গ্লাইকোজেন হয় তখন দানাদার হয়ে যায়, এটা পানির সাথে মিশে না, বুঝছো, পানির সাথে না মিশলে এটা জমা রাখার সুবিধা না। তো আমাদের পরিপাকতন্ত্র, আমাদের যত গ্লুকোজ হয় সব যদি রক্তে মিশে যায় তাহলে জটিলতা হবে না, হবে কি না, কারণ রক্তে তো সব যদি গ্লুকোজ রক্তে মিশে যায় তাহলে রক্ত অনেক ভারী হয়ে যাবে না, রক্ত তখন চলতে পারবে না, রক্ত ঘন হয়ে যাবে, তাই না, তাহলে অবশেষে মানুষ মারা যাবে। এই জন্য সিস্টেমটা কি, ওই জন্য বলা হয় লিভার যদি কারো না থাকে সে বাঁচবে না, 24 ঘন্টার মধ্যে মারা যাবে লিভার না থাকলে, বা লিভার যদি একবার পচে যায় আর কি। কারণ কি, লিভারের কাজই হলো খাদ্য খাবারগুলোকে
জমা করে রাখা এবং প্রয়োজন অনুযায়ী একটু একটু করে ছাড়া, মানে রক্তে যেটা দরকার সেই অনুযায়ী একটু একটু করে ছাড়া। একবারে যদি রক্ত তুমি পাঠায় দাও, লিভার নষ্ট হয়ে গেলে তাই হয়, তখন রক্ত ঘন হয়ে যায়, রক্ত চলাচল করতে পারে না, মানুষ মারা যায়। তো এই জন্য গ্লুকোজগুলা গ্লাইকোজেন আকারে জমা রাখে, বুঝতে পারছো? বেশি খাইলে তখন কি হয় যে গ্লাইকোজেন হিসেবে জমা রাখার পর কোষের জায়গা নাই, যখন কোষের জায়গা নাই, তখন ওগুলোকে চর্বি আকারে কোষের বাইরে বাইরে জমা রাখে, তখন এটাকে ফ্যাটি লিভার বলা হয়, তাই না? তো ফ্যাটি লিভারটা কিন্তু সাধারণত ছাত্র জীবনে, স্টুডেন্ট লাইফে হয় না, কারণ স্টুডেন্ট লাইফে অনেক পরিশ্রম করে মানুষ, হ্যাঁ, কারণ পড়াশোনাতেও পরিশ্রম আছে, তুমি এখানে সেখানে পড়তে যাচ্ছ, পরিশ্রম আছে না? তো পরিশ্রম আছে, এবং হচ্ছে বেশি অসুখ তুলনামূলকভাবে ছেলেদের থেকে মেয়েদের হয়। কেন হয়? কারণ মেয়েরা একটু মানে অলস না, মানে রিক্সায় করে সব জায়গায় যায়, হেঁটে হেঁটে কম যায়, আর ছেলেরা অনেক সময় হেঁটে যায়। এবং হচ্ছে যে এইটাতে কোনো বাধা নাই যে মেয়েরা হচ্ছে যদি শালীনভাবে যদি সাইকেল চালায় কি সমস্যা, বরঞ্চ এক্সারসাইজ হচ্ছে, ভালো কিছু, তাই না? তো এই জন্য হচ্ছে যে রিক্সায় যাওয়ার থেকে সাইকেলে করে যাওয়া অনেক ভালো। সাইকেলে গেলে কি হচ্ছে, তোমরা যদি শালীনভাবে সাইকেলে যাও, তো ছেলেদের সাইকেলে চলার অধিকার থাকলে মেয়েদের অধিকার থাকবে না কেন? তাই কি না? হ্যাঁ হ্যাঁ, তো ওই ওর হচ্ছে যে ওই যে জামাত ইসলাম নাকি বলছে যে ক্ষমতায় গেলে মেয়েদের হলো 8 ঘন্টার জায়গায় 3 ঘন্টা মাপ। হ্যাঁ হ্যাঁ, তো মাফ করে দেবে, কারণ হলো মেয়েদের হচ্ছে যে ঘর সংসার দেখাশোনা করতে হয়, বাচ্চা কাচ্চা, যাদের বিয়ে হয়নি তাদের তো মাপ দাও না, বিয়ে না হলে সবার সমানই হয় তাই না? তাও সমান হয়ে যাবে। দেখো, আচ্ছা। হিসেব করে বলে হিসাব। না, তখন দেখাতে বিয়ে না হলেও বলবে আমি বিবাহিত, মানে বিয়ে করার জন্য, সুবিধা নেওয়ার জন্য, না? বিয়ে করে একটু চাকরিতে ঢুকতে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো এখান থেকে গ্লাইকোজেনের যে ধর্ম, এই ধর্মের মধ্যে কিছু এমসিকিউ আছে, অল্প কিছু, খুব বেশি আসে না। তার মধ্যে হলো 4 নম্বর 3, 4, একটু দাগায় নাও, 3, 4, তারপরে হচ্ছে যে 6, এই এখানে আবার 8 এর পরে 9, 9, 3, 4, 9, ও 5ও, 6 বলে হ্যাঁ 6ও, 3 4 5 6 9 হ্যাঁ 9 পর্যন্ত সব হয়নি, 1 2 আসে না, 1 2 তো আসে 5টা দিবেন স্যার। 3 4 5 হ্যাঁ, 6 এগুলো হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখতে হবে, এমসিকিউর জন্য। হ্যাঁ, এবার দেখো গ্লাইকোজেনের ব্যবহার, এই ব্যবহার থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে 1 নম্বরটা আসছে 23 সালে। গ্লাইকোজেনের ব্যবহার 1 নম্বরটা আসছে, পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির কাজে শক্তি যোগায়, এটা আসছে মেডিকেল অ্যাডমিশন 23-24 সেশনে। তার মানে ভালো ইম্পর্টেন্ট আর কি, তার মানে এর আশপাশেগুলো ইম্পর্টেন্ট দেখো। তারপর হচ্ছে এটি রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে, এই দুটা পড়বা, 3টাই পড়ে রাখা ভালো, যেহেতু এটা হচ্ছে এসেছে একবার, 3টাই দিয়ে দিতে পারে। এই যে 1 2 3, হ্যাঁ ব্যবহারটা। আচ্ছা, এবার দেখো বিজারণ ক্ষমতার ভিত্তিতে এদেরকে আবার ভাগ করা হয় রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার। আগেই তো আমরা জেনেছি, কিন্তু এটা হচ্ছে ক্ষয়ের জন্য পরীক্ষায় আসে, রিডিউসিং সুগার কাকে বলে, নন রিডিউসিং সুগার কাকে বলে, ক্ষয়ের জন্য আসে। হ্যাঁ, তো হ্যাঁ দুটাই। তো রিডিউসিং সুগার বা বিজারক সুগার এই উদাহরণ সহ লিখতে হবে তখন। হ্যাঁ, এর আগে তো বলেছি রিডিউসিং সুগার মানে যারা কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে তারা রিডিউসিং, তাই না? আর যারা কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না তারা হলো নন রিডিউসিং, এটা তো জানোই। তাহলে উদাহরণ কি, গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ। আর এইটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনে আসছে 18 সালে এবং 24 সালে, সেটা হলো রিডিউসিং সুগারের উদাহরণটা, রিডিউসিং সুগারের উদাহরণ 18 আর 24, 18 আর 24 একই কোশ্চেন দুইবার আসছে, 18 সালে আসছে আবার 24 সালে আসছে। তাহলে হিসাবে আবার কবে আসবে তোমাদের? 27 না 27 আসবে, 27 সালে আসতেই পারে, তাই না? আচ্ছা, তাহলে এটা কাকে বলে আর উদাহরণ মনে রাখলেই হবে আর কি। এবার দেখো যে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ মানে কি? ভিন্ন রকমের শর্করা। হেমিসেলুলোজ মানে ভিন্ন রকমের শর্করা, যেমন হলো উদাহরণ হিসেবে বলা হচ্ছে গ্লুকান আর হলো জাইলান। মানে হচ্ছে ভিন্ন রকমের শর্করা বলতে বোঝায় যে শর্করার মধ্যে বিভিন্ন ধরনের গ্লুকোজ মিক্সচার হয়ে থাকে, যে আমরা কোষ প্রাচীরের গঠনে করেছি। যেমন ধরো যে
গ্যালাক্টোজ আছে, অ্যারাবিনোজ আছে, এরকম আর কি, পেকটিন আছে, বিভিন্ন ধরনের শর্করার মিক্সচার হলে এটাকে বলা হয় হেমি সেলুলোজ বা হেটেরো সেলুলোজ। এই তো উদাহরণ হিসেবে উদাহরণ মনে রাখবা, হেমিসেলুলোজের উদাহরণ গ্লুকান, জাইলান। কাইটিন, কাইটিনের সরল বাংলা অর্থ খোলক বা আবরণ। কাইটিনের সরল বাংলা অর্থ খোলক বা আবরণ। তো কাইটিন কিন্তু উদাহরণটা তো অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু কাইটিনটা একটু দেখো কাইটিনটা কেমন হয়। কাইটিনটা হলো এরকম যে গ্লুকোজের পলিমার তার সাথে অ্যামিন গ্রুপ থাকবে, তখন এটাকে কাইটিন বলা হবে। গ্লুকোজের পলিমার, গ্লুকোজের পলিমার, গ্লুকোজের পলিমার যোগ অ্যামিন গ্রুপ, যোগ অ্যামিন গ্রুপ, তাহলে এটাকে বলা হবে তখন এখানে লিখি কাইটিন। তাহলে এটা হলো কাইটিন। তো একটু ছবি দেখো কেমন। কাইটিনের ছবিটা এরকম যে মনে করো এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, আলফাটিক গ্লুকোজ। পার্থক্যটা কি? কাইটিন কখন হবে? ঠিক 2 নম্বর কার্বনে NH2 থাকবে, 2 নম্বর কার্বনে NH2 থাকবে, বাদ বাকি সব কিন্তু সেম, বাদ বাকি সব সেম। এই যে তাহলে প্রত্যেকটা গ্লুকোজে এরকম করে 2 নম্বরে অ্যামিন গ্রুপ থাকবে। 2 নম্বরে কেন স্যার? না, এটা তো গঠন বৈশিষ্ট্য। হ্যাঁ, 2 নম্বরে না থাকে, যদি 3 নম্বরে থাকতে তাহলে অন্য নাম হয়ে যেত। হ্যাঁ, এগুলো হলো গঠন বৈশিষ্ট্য। গঠন বৈশিষ্ট্য এটা, এর উত্তর হচ্ছে একমাত্র টোস্টাই দিতে পারবে। তুমি মারা যাওয়ার পর আল্লাহকে বলবো, আল্লাহ তুমি কাইটিনে 2 নম্বরে কোন দুঃখে অ্যামিন গ্রুপ দিছিলা বলো। তারপরে বলতে পারো যে আচ্ছা আল্লাহ, গরুর মাথায় শিং দিছিলা, আমার মাথায় কেন দাও? তাহলে আমি মিশাতে পারতাম। কিছু গঠন বৈশিষ্ট্য, কিছু গঠন বৈশিষ্ট্য এটার কোনো ব্যাখ্যা হয় না, কারণ এটা আসলে স্রষ্টাভাবে সৃষ্টি করছে এই আর কি। যেমন ধরো হরিণের শিং তো বেশি শাখা পোশাকা, তাই না? তো গরু যদি এখন বলে যে আল্লাহকে যায় বলে যে হরিণের মতো আমার শিং কেন করে দিলে না, আল্লাহ বলবে কেন করে দিই নাকি? ঠিক না? এটার কিছু বলার নাই। যেমন ধরো আমাদের সামনে 2 চোখ, এখন তুমি বলতেই পারো আমাদের পিছে একটা চোখ দিলে কি হতো, ভালো হতো, পিছেও দেখতাম সামনে দেখতাম, তাই না? ঠিক না? দুটোর কথা ছিল, কারণ ঘুমানোর সময় চোখ মানে চোখ তো তাহলে ঘুমাইতেন কেন? চোখ তো হ্যাঁ পিছনে থাকতে ঘুমানো ঝামেলা হতো। এগুলো হলো গঠন বৈশিষ্ট্য। হ্যাঁ, এগুলোর কোনো উত্তর নাই, গঠন বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এইভাবে যতগুলো গ্লুকোজ আছে সবগুলোতে অ্যামিন গ্রুপ, তখন এর নাম হয় কাইটিন। এখন একইভাবে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস যে বলছে, এই কার্বোহাইড্রেট ডেরিভেটিভসের 4র্থ নম্বর লাইনের উদাহরণগুলো লাগবে। যেমন গ্লুকাসামিন। আচ্ছা, গ্লুকাসামিন কেন হলো, গ্যালাক্টোসামিন কেন হলো, সেটা একটু খেয়াল করো। গ্লুকাসামিন নাম হয়েছে এইভাবে, গ্লুকোজ যোগ অ্যামিন, গ্লুকোজ যোগ অ্যামিন, তখন নাম হয়ে গেছে গ্লুকাসামিন। গ্লুকোজ যোগ অ্যামিন, গ্লুকাসামিন, গ্লুকাসামিন। তারপরে ধরো গ্যালাক্টোজ যোগ অ্যামিন, গ্যালাক্টাসামিন, আমিন, তাই না? সামিন, এইভাবে। হ্যাঁ, তো গ্লুকাসামিনের উদাহরণ হলো কাইটিন। গ্লুকাসামিনের উদাহরণই কিন্তু কাইটিন। গ্লুকাসামিনের উদাহরণ কি? কাইটিন। তাহলে গ্যালাক্টোজের সাথে অ্যামিন থাকলে গ্যালাক্টোসামিন, বুঝছো? এইভাবে গ্যালাক্টোজ হলো দুধের শর্করা। গ্যালাক্টোজকে বলা হয় দুধের শর্করা। গ্যালাক্টোজকে বলা হয় কি? দুধের শর্করা। গ্যালাক্টো মানে দুধ, দুধের মধ্যে যে শর্করা থাকে তাকে বলা হয়। আচ্ছা, এখন দেখো যে কাইটিন পৃথিবীতে প্রচুর পরিমাণে থাকা দ্রব্যের একটি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, জীবদেহে কার্বোহাইড্রেট বা শর্করার ভূমিকা, এটা সৃজনশীল। জীবদেহে কার্বোহাইড্রেট বা শর্করার ভূমিকা, এটা সৃজনশীল। এর মধ্যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, তবে তোমরা লিখবা 12টা আছে না, 10টাই লিখতে হবে, কারণ এটা 4 মার্কের আছে। এটা 4 মার্কের আছে, যে কোনো 10টা। তবে এর মধ্যে দেখো যে 2, 3, 5, 6 বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। 2, 3, 5, 6 আর 8, 9। 2, 3 এই যে জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা, 2, 3,
5, 6, 8, 9 এগুলো বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। হ্যাঁ, কার্বোহাইড্রেটের গুরুত্ব না মানে ভূমিকা, জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা এইটুকু। হ্যাঁ, এইটুকু পর্যন্ত সোমবারে পরীক্ষা, সোমবারে হলো এই কার্বোহাইড্রেট পর্যন্ত পরীক্ষা। আর আগামী দিন আমরা মানে অ্যামিনো অ্যাসিড থেকে শুরু করে দেবো, আগামী দিন আমরা অ্যামিনো অ্যাসিড থেকে শুরু করে দেবো। আজকে এই পর্যন্তই শেষ।